কথা শোনা যাচ্ছে? আজকে আমাদের দ্বিতীয় লেকচার শুরু হবে, গ্রামার ফর আইএলটিএস এর দ্বিতীয় লেকচার। আজকে আমরা কথা বলবো কানেক্টরস নিয়ে, প্রিপজিশন নিয়ে, তারপর হলো টেন্স নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। গুরুত্বপূর্ণ কতগুলো টপিক। আমি একটু নোটিফিকেশন দিয়ে দেই যে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে এবং ক্লাস রেকর্ড চলতেছে। বাকিরা দ্রুত জয়েন করে নেয়। আমাদের এই বিষয়গুলো আমরা এখানে পড়াইতেছি, ওগুলো একদম টু দা পয়েন্টে হচ্ছে, যতটুকু যা লাগে আইএলটিএস এর জন্য আমরা ওই বিষয়গুলো রাখার চেষ্টা করছি। এর বাইরে কোনো বিষয় আমরা এখানে রাখি নাই বা আমরা এটা ইয়ে করি নাই। আমরা শুরু করে দিব আমাদের সেশন। লাইভ প্রোগ্রামে যাব। তাহলে আমরা শুরু করে দিই। হ্যাঁ, এখানে আমরা যারাই আছি, ক্লাস রেকর্ড হচ্ছে। আমাদের আজকে সেশন হলো কানেক্টর বা লিঙ্কিং ওয়ার্ড, এগুলো কিভাবে আইএলটিএস এ আসলে ব্যবহৃত হয় এই বিষয়গুলো সম্পর্কে আজকে আমরা জানবো। এখানে আমরা বইয়ের কন্টেন্টে রাখছি। এটা হলো যে এদেরকে মূলত কনজাংশন বা ট্রানজিশন ওয়ার্ড হিসেবে বিবেচনা করা হয়। আইএলটিএস পরীক্ষায় সবগুলো মডিউলে প্রশ্নের উত্তর করতে কানেক্টরস বা লিঙ্কিং ওয়ার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা যদি একটু আমরা চেক করতে চাই, তাহলে আমরা দেখবো যে আইএলটিএস রিডিং এ আমাদের এখানে এক্সাম্পল আছে। আইএলটিএস রিডিং এর মধ্যে আমাদের হেডিং ম্যাচিং করার জন্য আমাদের মেইন আইডিয়া বের করতে হয়। হ্যাঁ, এরপর আমাদের সাপোর্টিং আইডিয়া লাগে। আহ, এই এই যে মেইন আইডিয়া, সাপোর্টিং আইডিয়া, এগুলা বা ডিটেলস এগুলা খুঁজে বের করার জন্য কানেক্টর সিগন্যাল হিসেবে কাজ করে। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ওকে, আর
ওভারঅল যদি আমরা কানেক্টরস এর কনসেপ্টটা বুঝতে পারি, তাহলে আমরা একটা বাক্যের অর্থ দ্রুত বুঝতে পারবো এবং প্যারাগ্রাফের অর্থটাও দ্রুত বুঝতে পারবো। কানেক্টরস এর মাধ্যমে, কানেক্টরস একটা সিগন্যাল বা একটা ইন্ডিকেটর, যেটা আমাদেরকে বাক্যের অর্থ বুঝতে হেল্প করবে এবং প্যারাগ্রাফের অর্থ বুঝতে হেল্প করবে। ওকে, যদি কোনো প্যারাগ্রাফে আপনি শেষের দিকে বা দেয়ার ফোর পান, ফাইনালি পান, এজ এ রেজাল্ট পান, তাহলে ধরে নিবেন যে এর পরের লাইনে আপনার হইলো যে ওই প্যারাগ্রাফের সামারি বা মেন আইডিয়া বা জিস্ট ওইখানে আছে। ওকে, আবার যদি আপনি ইন এডিশন বা ফার্দার মোর পান, তাহলে বুঝবেন যে একটা আইডিয়ার সাথে আরেকটা জিনিস সেখানে অ্যাড করা হয়েছে। তাহলে ওই লাইনটাতে আগের লাইনের সাথে কানেকশন থাকবে, আগের আইডিয়ার সাথে কানেকশন থাকবে। এরকম একটা বিষয় কানেক্টরস এর ব্যবহার হয়ে থাকে। আইএলস রিডিং এ হচ্ছে এই জিনিসটা এভাবে কাজে লাগে। ওকে, এই জায়গায় যদি কেউ আবার কানেক্টরস ব্যবহার ভুল বুঝে ফেলে, তাহলে আবার অনেক ঝামেলা হয়ে যাবে, অ্যান্সার করতে পারবে না। এছাড়াও আপনার হলো লিসেনিং এ, স্পিকিং এর কথোপকথন যে কথা যে বলে, কনভারসেশন হয়, তথ্যের ধারাবাহিকতা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জিনিসটা বোঝার জন্য আপনার কানেক্টরস লাগে, তথ্যের ধারাবাহিকতা। আর এছাড়া হইলো আপনার এছাড়া রাইটিং এর মধ্যে কোয়ারেন্স এন্ড কোহেশনের উপরে কিন্তু 25% মার্ক আছে। হ্যাঁ, এবং এই যে কোয়ারেন্স এন্ড কোহেশন, এই দুটো নিশ্চিত করতে গেলে আপনার কিন্তু লিঙ্কার্স ইউজ করতে হবে। লিঙ্কার্স ইউজ না করলে কিন্তু আপনার এরা মার্ক আসবে না। কেমন? আচ্ছা, আর স্পিকিং মডিউলের মধ্যেও আপনি যদি কিউ কার্ড আর ফলো আপ, মানে পার্ট 3 যে কোশ্চেন গুলো আছে, সেখানে যদি অ্যান্সার করছেন, সেখানে আপনার কানেক্টরস ইউজ করতে হবে, তাহলে ভালো মার্কস আসবে, নাহলে কিন্তু আসবে না। মানে লিঙ্কার ইউজ করতে হবে, ঠিক আছে? এই বিষয়গুলো খুব সোজা। এখন কথা হলো যে লিঙ্কার্স তো প্রচুর আছে, কিন্তু আমরা আসলে কোনগুলা করব বা আমরা কোনগুলা সম্পর্কে জানবো? লিঙ্কার্স গুলাকে আমি কয়েকটা ভাগে ভাগ করছি। যেমন একটা হচ্ছে এডিশন। আপনি যদি কোনো তথ্য যুক্ত করতে চান, কোন একটা তথ্য যুক্ত করতে চান, ঠিক আছে, তখন আমরা যে টাইপের কানেক্টরস ইউজ করি সেটাকে আমরা বলি হচ্ছে এডিশন টাইপের কানেক্টরস। এই 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 জায়গায় কানেক্টর গুলো কি কি? এন্ড, ঠিক আছে, এন্ড ব্যবহার করি, আমরা অলসো ব্যবহার করি। তারপর হচ্ছে আমরা কখনো কখনো এডিশনালি, ফার্দার মোর, মোরেভার ইউজ করি। এই তিনটার অর্থ একই, ব্যবহারই একই। ইন্টারচেঞ্জেবল মানে হচ্ছে আপনি যে কোনোটা ইউজ করতে পারেন। আপনি এডিশনাল ইউজ করলেও যা বুঝাবে, ফার্দার মোর ইউজ করলে একই বুঝাবে, মোরেভার ইউজ করলেও একই বুঝাবে। কিন্তু একসাথে মানে একই কানেক্টরস বারবার মোরেভার, মোরওভার, ফার্দার মোর বা এডিশনাল ইউজ না করে তিনটা ভিন্ন ভিন্ন ভাবে মানে ইউজ করা যায় আর কি। এরপরে দেখেন চাইলে প্লাস, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, আপনি চাইলে এটাও ইউজ করতে পারেন। এই তিনটার অর্থ সেম, এই তিনটার অর্থ সেম, প্রয়োগ সেম। দ্য বুক এক্সপ্লোরস দ্য হিস্ট্রি অফ দ্য রিজন, এরপরে বলছে প্লাস ইট delves into cultural traditions of the people, একই কথা। আপনি যদি প্লাস দেন একই কথা, অ্যাজ ওয়েল অ্যাজ দেন সেম কথা, অ্যালং উইথ দিল একই কথা। ওকে, এরপরও হইলো নট অনলি বাট অলসো, এটা আমরা ইউজ করতে পারি যদি আমরা কোনো তথ্য যুক্ত করতে চাই। নট অনলি, দেখেন এখান থেকে যেই তথ্যটা আছে, হ্যাঁ, এই যে এটা হলো একটা ইনফরমেশন। ট্রান্সফর্ম দ্য ওয়ে উই ওয়ার্ক, টেকনোলজি আমাদের কাজ করার যেভাবে কাজ করি সেটাকে ট্রান্সফর্ম করে, এই হলো একটা আইডিয়া। আরেকটা আইডিয়া হলো যে দা ওয়ে, যেভাবে আমরা কমিউনিকেট করি এবং সোশ্যালাইজ হই, এটা হচ্ছে কি করে, এখানে হচ্ছে ধরেন হচ্ছে মানে ইয়া করে আর কি, এখানেও সে ট্রান্সফরমেশন নিয়ে আসে। তা আমরা যে কাজ করি, এটা এখানেও সে ট্রান্সফরমেশন আনে, আমরা যে কমিউনিকেট করি এখানেও সে ট্রান্সফরমেশন আনে। তো এই যে দুইটা আইডিয়া আমরা যুক্ত করলাম, এই দুই আইডিয়া যুক্ত করার জন্য আমরা নট অনলি বাট অলসো ব্যবহার করি। কিন্তু এটা একটু হচ্ছে, এটার বচন ভঙ্গি একটু ডিফারেন্ট আর কি, যে টেকনোলজি শুধুমাত্র আমাদের কাজকেই ট্রান্সফর্ম করে না, সেই সাথে বা বাট অলসো দা ওয়ে, যেভাবে কমিউনিকেট এবং সোশ্যালাইজ সেটাকে ট্রান্সফর্ম করে। তো বাক্যের যেভাবে আপনি আপনার ইমোশন, আপনি আপনার ইনফরমেশনটাকে পাঠকের কাছে প্রেজেন্ট করতে চান, ওইটার উপরে বেসিস করে আমরা এই কানেক্টরস গুলো ব্যবহার করতে পারি। ঠিক আছে, এরপর হচ্ছে ইন এডিশন বা বিসাইডস, এটা আমরা ইউজ করতে পারি। সিমিলারলি লাইকওয়াইজ, এটাও হতেছে আপনার তথ্য যুক্ত করার কোন একটা কানেক্টরস। তো এই যে মানে আইএলটিএস অ্যান্টিবায়োটিক কোর্সের বইয়ের মধ্যে যত ধরনের কানেক্টরস আসলে সচরাচর ফ্রি হ্যান্ড রাইটিং বা স্পিকিং, আরো যদি হচ্ছে ন্যারো ডাউন করি, আইএলটিএস এর জন্য দরকার পড়ে, সবগুলাই টু দা পয়েন্টে কিভাবে লাগে আমরা এই বইয়ের মধ্যে একসাথে কালেক্ট করার চেষ্টা করছি। ওকে, আচ্ছা, এরপরে হলো আপনার কন্ট্রাস্ট। ঠিক আছে, কন্ট্রাস্ট মানে হলো পার্থক্য যদি বুঝায়, মানে আপনি কোন একটা বিষয়ের সাথে যদি পার্থক্য বুঝাতে চান, কোন একটা বিষয়ে পার্থক্য বুঝাতে চান, তখন আপনি বাক্যগুলো কিভাবে যুক্ত করবেন? কানেক্টরস এর রোলই তো হইলো
কোহেরেন্স এন্ড কোহেশন, তাই না? যে তথ্যের ফ্লোটাকে সে ধরে রাখে, এই যে তথ্যের ধারাবাহিকতা। এখন যদি বিপরীত কোনো কিছু বুঝায় তখন আমরা কি করি, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। আইএলটিএস পরীক্ষায় স্পেশালি হচ্ছে মানে রিডিং এ, সব জায়গায় রিডিং হোক, তারপর লিসেনিং হোক, স্পিকিং, রাইটিং হোক, এই কন্ট্রাস্টটা কাজে লাগে এবং আমরা এটা হাতে কলমে দেখবো। বাট এটা একটা নেগেটিভ কনোটেশন, মানে বিপরীত টাইপের কোনো কিছু বুঝায়। যেমন দেখেন, দ্য স্টাডি ফাউন্ড আ কোরিলেশন বিটুইন ইনকাম এন্ড হ্যাপিনেস। ইনকাম এবং হ্যাপিনেস এর মধ্যে কোরিলেশন পাইছে, বাট তার মানে এইখানে যা কিছু বলছে ঠিক এর বিপরীত কোনো কিছু এই জায়গায় বলা হবে। বিষয়টা বুঝতে পারছেন? জিআরই পরীক্ষার সময় আমাদেরকে শিখাইতো যে বাট মানে হইলো সামনে যদি প্লাস থাকে তাহলে এখানে হবে মাইনাস, কন্ট্রাস্ট যদি হাউএভার যদি থাকে তাহলে সামনে প্লাস হলে এখানে হবে মাইনাস, এখানে মাইনাস হলে এখানে হবে প্লাস। অর্থাৎ এই জায়গায় যদি পজিটিভ কোনো কিছু বুঝায় তাহলে ঠিক এর বিপরীত নেগেটিভ কোনো কিছু থাকবে, এখানে নেগেটিভ থাকলে এখানে পজিটিভ কিছু থাকবে। তো এই যে কানেক্টরস গুলা, এগুলো আমরা বাক্যের শুরুতে দেখে বুঝে ফেলতে পারবো যে এখানে আসলে কাহিনীটা কি হয়েছে, মানে এখানে অর্থটা কি বুঝায়। ওকে, হাউএভার, নেভারদেলেস, নানদালেস একই কথা, এগুলার অর্থ সেম, এগুলোর নেগেটিভ কনোটেশন এবং এগুলার অর্থ ওই বাটের মতো। যাই হোক, হ্যাঁ, বাংলায় আমরা বলি যাই হোক, এরকম আর কি। মেনি পিপল বিলিভ দ্যাট গ্লোবালাইজেশন হ্যাজ পজিটিভ এফেক্টস। তার মানে এরপরে যদি হাউএভার থাকে তারা নিশ্চিত ধরে নেবেন বিপরীত কিছু বলবে। কিন্তু যদি জায়গায় এডিশনালি থাকতো তাহলে কি হতো বলেন তো? হাউএভার না হয় যদি এখানে এডিশনালি থাকতো, আপনাদের কাছে কি মনে হয় তাহলে কি হইতো পরের বাক্যটা? প্রথমটা যেরকম থাকতো পরেরটা ওরকমই থাকতো, প্রথমটা পজিটিভ থাকলে পরেরটা পজিটিভ, প্রথমটা নেগেটিভ থাকলে পরেরটা নেগেটিভ। আচ্ছা, তার মানে যদি এডিশনালি থাকতো আর কি, হ্যাঁ, ধরেন এই টাইপের একটা ওয়ার্ড আছে, তাহলে আপনার কিন্তু পরে আর কিছু ইয়া করা লাগতো না, মানে পরে আর কিছু পড়া লাগতো না। আপনি বুঝতেন যে এখানে যেহেতু গ্লোবালাইজেশনের পজিটিভ এফেক্টস এর কথা বলছে, এখানে আর একটা পজিটিভ কিছুই বলছে, তাই না? আর হাউএভার থাকার মানে আপনি কি বুঝবেন, এটা মানে এটা দেখার সাথে সাথে আপনার ব্রেনের মধ্যে একটা মানে ওয়ান কাইন্ড অফ একটা সিগন্যাল চলে যাবে, দেখো হাউএভার মানে আছে, মানে এখন যা পড়তে যাচ্ছি সেটা আগে যা বলছে এটার কি বিপরীত কিছু একটা হবে। ওকে, আচ্ছা। তো এরপরে যে অল দো, দো, ইভেন দো, এগুলো একই কথা, এগুলো নেগেটিভ কনোটেশন। ডিসপাইট, ইনস্পাইট নেগেটিভ কনোটেশন। অন দা আদার হ্যান্ড নেগেটিভ কনোটেশন। কনভার্সলি নেগেটিভ কনোটেশন। এগুলো আপনার এই যে ডিসপাইট বা কনভার্সলি, এগুলো আমরা রাইটিং টাস্ক 2 তে বা টাস্ক 1 এ ব্যবহার করি, স্পেল 2 তে ইউজ করি। আমরা যখন 2 তে ধরেন অপিনিয়ন টাইপের কোনো এসে লিখি, অপিনিয়ন বা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ টাইপের কোনো এসে লিখি, ঠিক আছে? তো কজ এন্ড ইফেক্ট টাইপের যদি কোনো একটা এসে লিখতে যাই তখন আমরা কিন্তু এই টাইপের কানেক্টরস ইউজ করি। বাংলা আইএলটিএস রাইটিং এর ফুল কোর্স বইয়ের মধ্যে কোন প্রশ্নে কি ধরনের কোন প্রশ্নের অ্যান্সারে কি ধরনের কানেক্টর ইউজ করতে হবে এই জিনিসটা খুব সুন্দর করে এখানে দেওয়া আছে, একদম প্রশ্নের উপরে ধরে ধরে দেওয়া আছে। তো অন দা আদার হ্যান্ড আর কনভার্সলি, এগুলা কিন্তু রাইটিং টেস্ট আমরা ব্যবহার করি। ওকে, এখানে যে এক্সাম্পল সহ দেওয়া আছে, সাম পিপল আর্গুও, দেখে যে দেখেন এটা আমি রাইটিং টাস্ক 2 ইয়ে থেকে আনছি। এই যে এক্সাম্পল গুলো আছে আমাদের এই বইটা লিখতে গিয়ে আমি অনেক রিসার্চ করে লিখছি, মানে এখানে আপনি আইএলটিএস এর বাইরে মানে খুব বেশি ইনফরমেশন পাবেন না, যেহেতু আমি বইটার মেইন পারপাস হচ্ছে আইএলটিএস এ ভালো একটা স্কোর করা। তো এইখানে সমস্ত এক্সাম্পল হচ্ছে আইএলটিএস রিলেটেড, যাতে আপনি খুব সহজেই পরীক্ষায় ভালো করতে পারেন বা আপনার ওই টাইপের প্রশ্নের অ্যান্সার করতে পারেন। ইংরেজি শেখা আর আইএলটিএস এর পরীক্ষা দিয়ে স্কোর পাওয়া, দুইটা একেবারে 100% সেম না। হ্যাঁ, আপনি যদি আইএলটিএস পরীক্ষাটা ভালো স্কোর পান, দ্যাট মিনস আপনি ইংরেজি জানেন এবং ইংরেজি অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু আইএলটিএস এ ভালো স্কোর মানে এই না যে সে ইংলিশে অনেক ভালো বা অনেক ভালো লিখতে পারে, এরকম না। আমার একটা ছোট ভাই যে রিসেন্টলি ও হচ্ছে ইউএসএ গেল, ও ব্যান্ডেজ করছিল 7, লেখালেখি তো অনেক ভালো, কিন্তু ও বলতেছে যে ভাই ওইখানে যাওয়ার পরে কিন্তু ভাই যেই টাইপের লেখা লাগে আর যে টাইপের কনভারসেশন করা লাগে নেটিভদের সাথে, এটা কিন্তু আসলে আমার আইএলটিএস এর স্কোর দিয়ে পোষায় না। আমাকে নতুন করে আবার কিন্তু ফার্দার হার্ডওয়ার্ক করতে হচ্ছে, স্টাডি করতে হচ্ছে। তো ও প্রেফার করে বা জিআরই পরীক্ষাটা দিলে একেবারে পুরা মানে পারফেক্ট, কারণ জিআরই তে যে লেভেলের পড়া পড়তে হয় স্পেশালি রিডিং এ, ভার্বাল সেকশনে, তো ওইটা আসলে খুবই ক্রিটিক্যাল লেভেলের পড়া, যেটা আইএলটিএস এর সাথে মানে আইএলটিএস এ ধরেন যেটা 30% অ্যাপ্লাই হয় আর কি। এই জন্য আমি এখানে আমরা একেবারে এই সব কিছু দেই নাই। আমাদের উদ্দেশ্য হচ্ছে আইএলটিএস এর একটা ভালো স্কোর, যাতে আমি এডমিশনটা কনফার্ম করতে পারি, এরপরে আমি আমার নিড গুলা কইরা পরিশ্রম করে যে ব্যাপারে ফিল আপ করবো, এটা ম্যান্ডেটরি না যে আমাকে একবারই করতে হবে। তো এই জন্য আমরা আইএলটিএস এর জন্য টু দা পয়েন্টে যতটুকু গ্রামার লাগে আমরা অতটুকু এখানে রাখার চেষ্টা করছি, যাতে আপনার টাইম নষ্ট না হয় এবং খুব দ্রুত
ভালো টেস্ট করে আসে। তো এই যে এক্সাম্পলটা, এটা কিন্তু রাইটিং টাস্ক 2 এর সাথে ম্যাচ করে। হ্যাঁ, যে সাম পিপল আর্গিউ দ্যাট সোশ্যাল মিডিয়া প্রমোটস কানেকশন এন্ড কমিউনিটি, ঠিক আছে। অন দ্য আদার হ্যান্ড, কনভার্সলি আদার্স ক্লেম দ্যাট ইট লিডস টু আইসোলেশন এন্ড লনলিনেস। এটা হচ্ছে রাইটিং টাস্ক 2 যে কথাবার্তাগুলো। আই থিঙ্ক ইটস ইম্পর্টেন্ট টু বি অ্যাম্বিশিয়াস এন্ড স্ট্রাইভ ফর সাকসেস। অন দ্য আদার হ্যান্ড, ইটস ইকুয়ালি ইম্পর্টেন্ট টু মেনটেন এ হেলদি ওয়ার্ক লাইফ ব্যালেন্স। এটা আপনি রাইটিং টাস্ক টুতে তো এটা নরমালি কম ইউজ করা হয়, কিন্তু স্পিকিং এর মধ্যে এরকম হইতে পারে। আপনাকে যদি কোশ্চেন করে ফলো আপ সেশনে, ডু ইউ থিঙ্ক people should work hard for long hour, অথবা successful people used to work hard for long hour, do you think it's do you support or not, এরকম কিছু জিজ্ঞেস করতে পারে, তখন আপনি এরকম ধরনের মন্তব্য করতে পারেন। ফাইন। এরপর হচ্ছে while এবং whereas, এটা আমরা বেশিরভাগ ইউজ করি হচ্ছে রাইটিং টাস্ক 2 তে এবং টাস্ক 1 এ, অথবা হচ্ছে টাস্ক 1 এ। টাস্ক 1 এ কোথায় ইউজ করি, যে ওভারঅল লিখতে গেলে ইউজ করি। আপনারা যখন এগুলো খেয়াল করছেন, যারা টাস্ক 1 লেখেন, ওভারঅল লিখতে গেলে আমরা কিন্তু তখন কি করি, এই কম্পেয়ার করতে গেলে আমরা হোয়াইল বা হোয়ারএস লাগাই দিই, তাই না? আপনি খেয়াল করে দেখেন, এই ওভারঅল লিখতে গেলে এই জিনিসটা ব্যবহার করে রাইটিং টাস্ক 1 এর। ওকে, ফাইন। আচ্ছা, এরপর হচ্ছে অন দা কন্ট্রারি বা ইনস্টিড, ঠিক আছে। কন্ট্রারি আর কি উচ্চারণ, এটা অর্থ সেম, খুব বেশি পার্থক্য নেই। এরপর হলো কজ এন্ড ইফেক্ট। কানেক্টরস এর মধ্যে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, প্রচুর ব্যবহার করা হয় কজ এন্ড ইফেক্ট। আপনি যদি স্পিকিং এও যান, এটা সব জায়গায় ইউজ করা হয়, এটা নিয়ে আসলে কোনো স্পেসিফিক ইয়া নাই। কজ এন্ড ইফেক্ট মানে হলো আপনার কোনো একটা কিছু, মানে কোনো একটা কারণে কিছু একটা ঘটবে আর কি, বিষয়টা বুঝছেন? যেমন মনে করেন যে আমরা বলি না যে বজ্রপাত হইতেছে, তাহলে কি বৃষ্টি হবে? হুম, এখানে এক্সাম্পল দেখেন, যে আই প্রেফার ট্রাভেলিং বাই ট্রেন বিকজ ইট ইজ মোর এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি। তারপরে হচ্ছে মাই কোম্পানিজ প্রফিটস ডিক্লাইন বিকজ অফ আ ডিক্রিজ ইন কনজিউমার স্পেন্ডিং। আচ্ছা, এখন এখানে কজটাকে ইফেক্টটা কি, তার এখানে কজ আর ইফেক্ট কি কেউ বলতে পারবে? এই দুটার মধ্যে কজ কোনটা, ইফেক্ট কোনটা, কারো আইডিয়া? এখানে কনজিউমার স্পেন্ডিং হইলো কজ, আর ইফেক্ট হলো ডিক্লাইন। কনজিউমার স্পেন্ডিং কমার কারণে কি হয়েছে, তার আপনার হইলো এই যে তাদের তাদের কোম্পানি কি হয়ে গেছে, কোম্পানির প্রফিট ডিক্লাইন হয়েছে। ওকে, আচ্ছা আমরা সামনে যাই। এরপরে দেখেন, সিন্স দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য নিউ টেকনোলজি প্রোডাক্টিভিটি হ্যাজ ইনক্রিজিং সিগনিফিকেন্টলি ইনক্রিজ, আই স্টার্টেড লার্নিং আ নিউ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এটার এক্সাম্পলটা হচ্ছে আমরা সামনে যাই। অ্যাজ দ্য পপুলেশন এজ, দেয়ার ইজ এ গ্রোয়িং ডিমান্ড ফর হেলথ কেয়ার সার্ভিস। তাই এখন এখানে কজ কোনটার, ইফেক্ট কোনটা? কজ হলো এইজ, মানে পপুলেশনের ইয়া বাড়ছে, আপনার হইলো যে কি বলে, পপুলেশনের মানে জনসংখ্যার বয়স বাড়ছে, তাহলে এখন হেলথ কেয়ার সার্ভিসের ডিমান্ড তৈরি হয়েছে, এটা হচ্ছে ইফেক্ট। ওকে, তো এই বিষয়টা একটু আমাদের মাথা রাখা দরকার, কজ এন্ড ইফেক্টের বিষয়গুলো। একটা হচ্ছে কারণ, একটা হচ্ছে কারণের ফলাফল বা প্রভাব, ঠিক আছে। তো এই টাইপের যদি আমরা তথ্য কানেক্ট করতে চাই, তখন আমাদেরকে কি কানেক্টর ইউজ করতে হবে, বিকজ, সিন্স, অ্যাজ, তারপরে হচ্ছে ডিউ টু, ওয়িং টু, অন অ্যাকাউন্ট অফ। হ্যাঁ, এরপরে হচ্ছে দেখেন যে দেয়ার ফর, দাস, কনসিকুয়েন্টলি, হেন্স, অ্যাজ এ রেজাল্ট। এগুলো কিন্তু কজ এন্ড ইফেক্ট। দেয়ার ফর আপনি ঠাস করে ইউজ করতে পারবেন, মানে হঠাৎ করে আপনি দেয়ার ফর ইউজ করতে পারবেন না। দেয়ার ফর ইউজ করলে আগে আপনাকে হইলো ইয়া দেখাইতে হবে, কজ দেখাইতে হবে। তারপরে আপনি তার ফলাফল যখন বলতে যাবেন, তখন সামনে আনতে হবে দেয়ার ফর বা এজ এ রেজাল্ট বা কনসিকুয়েন্টলি, দাস বা হেন্স, এটা আনতে হবে। ঠিক আছে, এই বিষয়গুলো একটু জানা থাকলে আপনার জন্য লেখা সহজ। রাইটিং টাস্ক 2 যখন লিখতে যাবেন, তখন আপনার কিন্তু দেয়ার ফর প্রচুর ইউজ করতে হবে। দেয়ার ফর আসবেই। মোটামুটি আমি যতটুকু বুঝতে পারি, আমি পার্সোনালি যেটা স্টাডি করে পাইছি, সেটা হলো যে রাইটিং টাস্ক 2 তে অ্যাজ এ রেজাল্ট, দেয়ার ফর, কনসিকুয়েন্টলি, তারপর হচ্ছে অ্যাজ, ডিউ টু, এগুলো আমরা প্রচুর ব্যবহার করি, এবং এই ব্যবহারটা যদি আমরা হচ্ছে প্রপারলি করতে পারি, তখন কিন্তু আমরা খুব সহজে একটা ভালো নাম্বার পাবো। হ্যাঁ, এরপরে সো অ্যাকর্ডিংলি এগুলো আছে। এখন এরপর হলো কনসিকুয়েন্স।
এটার সবচেয়ে বেশি ব্যবহার হয় হচ্ছে রাইটিং টাস্ক ওয়ানের কিছু আপনার হচ্ছে ওই যে প্রসেস ডায়াগ্রাম বর্ণনা করতে। সিকোয়েন্স আছে না, সিকোয়েন্স, এই সিকোয়েন্স টাইপের কানেক্টরস আমরা ব্যবহার করি রাইটিং টাস্ক ওয়ানের যে আমরা প্রসেস ডায়াগ্রাম আছে অথবা প্ল্যান আছে, ঠিক আছে, ম্যাপ না সরি, রাইটিং টাস্ক ওয়ানের মধ্যে আপনার হলো প্রসেস ডায়াগ্রাম অথবা ম্যাপ তো আছেই, এটা বর্ণনা করতে হয়, এই সমস্ত জায়গায় আমরা এটা ইউজ করি, ঠিক আছে। অথবা রাইটিং টাস্ক টুর মধ্যে যদি আমরা একসাথে হচ্ছে মানে বাক্যের মধ্যে আমরা সাপোর্টিং আইডিয়া যদি ইউজ করতে চাই, মানে আইডিয়া সাপোর্ট অ্যাড করতে চাই, তখন আমরা এই যে ফার্স্টলি সেকেন্ডলি এটাই ব্যবহার করি, ঠিক আছে, এটা ব্যবহার করা হয়। তো এই এই জিনিসটা আমরা কি করি, যদি কোন একটা তথ্যের ধারাবাহিকতা রক্ষা করতে চাই, একটার পর একটা সংগঠিত হয়, তখন আমরা এই যে সিকোয়েন্স টাইপের কানেক্টরস ইউজ করি, যেমন ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ঠিক আছে, এরপরে নেক্সট, দেন, আফটারওয়ার্ড, লেটার, এগুলো আমরা ইউজ করি। হ্যাঁ, জাস্ট এগুলো মাথায় রাখতে হবে যে আমরা কোন পার্সপেক্টিভে ইউজ করি, তাইলেই চলবে, মুখস্থ করার দরকার নাই। ওকে, এরপর হচ্ছে ফলোইং দি, সাবসিকুয়েন্টলি, এখান থেকে আমরা মনে হয় এই টাইপের কানেক্টরস এর সঙ্গে কম শুনি, তাই না, আফটারওয়ার্ডস। তো যেগুলা যেগুলো আমাদের মাথায় একটু কম থাকে, এগুলা যদি আমরা একটু হালকা পড়ে নেই, তখন আমরা কিন্তু, ধরেন আপনি যদি সিম্পলি যদি আমি বলি এই সাবসিকুয়েন্টলি শব্দটা যদি ব্যবহার করেন, তখন আপনার মার্ক বেশি আসবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে টু বিগিন উইথ, টু স্টার্ট উইথ, এট ফার্স্ট, ইন দ্য ফার্স্ট প্লেস, ইনিশিয়ালি, এগুলো আমরা রাইটিং টাস্ক টুতে প্রচুর পরিমাণে ব্যবহার করি, জাস্ট এগুলো রিডিং করলেই চলবে, এটা নিয়ে কোনো ইয়ার কিছু নাই, মানে মুখস্থ করার কিছু নাই, শুধু জাস্ট রিডিং করলেই চলবে, বুঝলেই চলবে যে আসলে কোন পার্সপেক্টিভে ইউজ করা হয়। আচ্ছা, বিফোর আর প্রিভিয়াসলি একই কথা, বিফোর এর পরিবর্তে যদি আপনি প্রিভিয়াসলি শব্দটা ব্যবহার করেন, তাহলে আপনি রাইটিং টাস্ক মানে রাইটিং এ মার্ক বেশি পাবেন। আমার কথা কি বুঝতে পারছেন কি বলছি? বিফোর এর পরিবর্তে কি করলে, যদি আমরা প্রিভিয়াসলি ইউজ করি, তাহলে আমাদের নাম্বারটা বেশি আসবে। ওকে, আচ্ছা আমরা সামনে আগাই। দেখেন এখানে এক্সাম্পল দেওয়া আছে, বিফোর 2010 দ্য কনজাম্পশন অফ ফসিল ফুয়েল আর সিগনিফিকেন্টলি হায়ার দ্যান রিনিউয়েবল এনার্জি সোর্স। এটা রাইটিং টাস্ক 1 থেকে নেওয়া। হ্যাঁ, টাস্ক 1 এর একটা লাইন আমি উঠাই দিছি। তারপরে দ্য কোম্পানিজ প্রফিট ওয়ার রিলেটিভলি স্টেবল ইন দ্য প্রিভিয়াস কোয়ার্টার, এই যে প্রিভিয়াস ওয়ার্ডটা ইউজ করা হয়েছে। এনিওয়ে, তো এগুলা সব হচ্ছে আপনার ওই আইএলসি রিলেটেড উত্তর থেকে নেওয়া। এরপরে আমরা চাইলে মিন হোয়াইল বা সিমultaneously ইউজ করতে পারি, ফাইনালি বা লাস্টলি ইউজ করতে পারি। আচ্ছা, ইভেনচুয়ালি মানে হচ্ছে সব শেষে, ইভেনচুয়ালি মানে হচ্ছে সব শেষে, একদম সবার শেষে। হ্যাঁ, তো এই ওয়ার্ডটা আমরা কিন্তু ব্যবহার করতে পারি, আমরা চাইলে রাইটিং টাস্ক 2 এর মধ্যে বা টাস্ক 1 এর মধ্যে ইভেনচুয়ালি ওয়ার্ডটা ইউজ করতে পারি, এটা দিলে নাম্বার পার। এরপরে হইলো কম্প্যারিজন, যদি আমরা কম্পেয়ার করতে চাই কোনো কিছু, কম্পেয়ার তুলনা করা, আর একটা কন্ট্রাস্ট আর কম্পেয়ার কিন্তু সেম জিনিস না। কন্ট্রাস্ট মানে হচ্ছে বিপরীত কোনো কিছু বোঝায়, কম্পেয়ার মানে তুলনা করা বোঝায়। তখন আমরা সিমিলারলি বা লাইকওয়াইজ ইউজ করতে পারি, আমরা ইকুয়ালি শব্দটা ইউজ করতে পারি, তারপরে জাস্ট অ্যাজ সামথিং, এরপর হচ্ছে সো টু, এরকমটা যেমন দেন জাস্ট অ্যাজ, হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ট্রান্সফর্ম ম্যানুফ্যাকচারিং, মানে এই যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ম্যানুফ্যাকচারিংটাকে ট্রান্সফর্ম করছে, সো টু অ্যাজ দ্য ডিজিটাল রেভলিউশন ট্রান্সফর্ম কমিউনিকেশন। বিষয়টা বুঝছেন, মানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ম্যানুফ্যাকচার কম্পেয়ার মানে ট্রান্সফর্ম করছে, এটার সাথে আবার কম্পেয়ার করছি কার মতো করে কম্পেয়ার মানে ট্রান্সফর্ম করছে ডিজিটাল রেভলিউশন, যেটা আমাদের কমিউনিকেশনটাকে ট্রান্সফর্ম করছে। ওকে, তো আপনি যদি এই টাইপের বাক্য ইউজ করেন, তখন আপনার কিন্তু ব্যান্ডেজ কোডটা ভালো আসবে। হ্যাঁ, এরপরে ইন সিমিলার ম্যানার, ইন এ সিমিলার ফ্যাশন, সিমিলার, ইন কমন, অ্যাজ ওয়েল অ্যাজ, সেম অ্যাজ, ইকুয়াল, ইন কম্পারিজন টু, এই টাইপের ওয়ার্ড গুলো আমরা রাইটিং টাস্ক 2 তে ব্যবহার করি, প্রায় ব্যবহার করি, টাস্ক 1 এ ইউজ হয়, একটু পরে নিলেই চলবে। হ্যাঁ, এরপরে হলো দেন, হচ্ছে সবচেয়ে কমন কম্প্যারিজন, মানে জাতির ভাই, দেন, দেন দিয়ে আমরা সবচেয়ে বেশি হচ্ছে কম্প্যারিজনের বিষয়গুলো ডিল করি, দেন দিয়ে। ওকে, আচ্ছা, এরপর হলো কন্ডিশন। এই জিনিসটা আমাদের হালকা একটু জানলে চলবে, আমরা মাঝে মাঝে ইউজ করি, খুব কম, কন্ডিশনের ইউজটা খুব কম। হ্যাঁ, বাক্যে কোনো কারণ এবং ফলাফলের যদি শর্ত নির্ধারণ করা থাকে, কোনো কারণ এবং ফলাফলের জন্য যদি কোনো শর্ত থাকে, তখন আমরা এই টাইপের কানেক্টরস ইউজ করি, যেমন ইফ, আনলেস, হ্যাঁ, এগুলা, প্রোভাইডেড দ্যাট বা প্রোভাইডিং দ্যাট, অ্যাজ লং অ্যাজ, ঠিক আছে। আমরা চাইলে সবসময় ইফ আর আনলেস ইউজ না করে মাঝে মাঝে আমরা প্রোভাইডেড দ্যাট ইউজ করতে পারি, তখন আমাদের এটা ভালো লাগবে, অনলি ইফ আছে। আচ্ছা, এগুলা একটু জাস্ট রিডিং করে নিলেই হবে, এগুলো নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না।
এক্সাম্পল টাইপের কোনো কিছু বুঝাতে গেলে আমরা এগুলো ইউজ করি, ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, সাচ অ্যাজ, লাইক, ইনক্লুডিং। আচ্ছা, এগুলা বইয়ের মধ্যে আছে শুধু রিডিং পড়ার জিনিস। হ্যাঁ, আমি এই বইয়ে যতগুলা কানেক্টরস লাগে আইএলটিএস পরীক্ষায় বা ধরেন ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য টু দা পয়েন্টে ঠিক ওগুলা দিছি এবং এক্সাম্পল দিছি। আমার কাছে মনে হয় যে এইগুলো একবার রিডিং পড়ার পরে আর প্রবলেম হওয়ার কথা না। ওকে, আচ্ছা, এখন আমরা সরাসরি আইএলটিএস এর যে প্রশ্নে কিভাবে কানেক্টরসটা কাজে লাগলো বা লাগে সেটা আমরা বাস্তব একটা এক্সাম্পলের মাধ্যমে এখন বুঝবো। ওকে, আমি একটা কঠিন লেভেলের একটা হইলো যে একটা হেডিং ম্যাচিং এর আনছি, যেটা মোটামুটি কেউই সলভ, খুব কম, মানে অনেকের ভুল হয়, ম্যাক্সিমাম ভুল হয়। এটা কি আপনারা কেউ পড়ছেন এখানে যারা আছেন? কেমব্রিজ 16 এর এই প্যাসেজটা কেউ সলভ করছেন? এনিওয়ান এখানে যারা আছেন? এনিওয়ান এখানে যারা আছেন কেমব্রিজ 16 এর এই প্যাসেজ কি সলভ করছেন? দেখেন, এটা হলো একটা হেডিং ম্যাচিং এর কোশ্চেন, ঠিক আছে? এখানে কানেক্টরস হলো হাউএভার, তাই না? এটা একটা কানেক্টরস। এখন আমরা জানবো যে এই কানেক্টরসটা এই হেডিং ম্যাচিং প্রশ্নের উত্তরের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে বলছে দ্য পিরামিডস আর দ্য মোস্ট ফেমাস মনুমেন্টস অফ এনশিয়েন্ট ইজিপ্ট এন্ড স্টিল হোল্ড এনরমাস ইন্টারেস্ট ফর পিপল ইন দ্য প্রেজেন্ট ডে। বর্তমান মানে এখনো অনেক ইন্টারেস্ট আমরা ফিল করি বা এটা হোল্ড করে, আমাদের অনেক আগ্রহ আছে পিরামিড নিয়ে, এখন পর্যন্ত অনেক রহস্যময় নাই। দিস গ্র্যান্ড impressive tributes uh, of the memory of Egyptian king has become linked with the country, even though other cultures such as Chinese and Mayan also built pyramids. আচ্ছা, ফাইন, এখানে বললো যে চাইনিজ এবং মায়ানরাও কি করে তার রাজাকে স্মরণ করার জন্য এই টাইপের গ্র্যান্ড ইমপ্রেসিভ, যেটা আমরা বলতে পারি যে স্মরণ ক্রিয়াটা করে। তারপরে হচ্ছে দিস ইভলিউশন অফ পিরামিড ফর্ম হ্যাজ বিন রিটেন এন্ড আর্গিউ অ্যাবাউট ফর সেঞ্চুরি। তার মানে এই যে লাইনটা আমাকে এখানে বললো, দিস ইভলিউশন অফ পিরামিডের যে বিবর্তন, হ্যাঁ, পিরামিড তৈরি করার যে মানে বিবর্তনটা, এটা নিয়ে অনেক লেখালেখি হয়েছে, অনেক বিতর্ক আছে ফর সেঞ্চুরি, শতাব্দী মানে শতাব্দী ধরে পিরামিডের যে ফর্ম, মানে পিরামিডটা কেমনে বানাইলো, পিরামিডের যে আকৃতি, হ্যাঁ, পিরামিড টাইপের আকৃতি, আবার মানুষের একটা মুখের ছবি ইয়া থাকে, মুখমণ্ডল থাকে, এরকম আছে। এই যে আপনার হইলো পিরামিডের যে ফরমেশনটা, হ্যাঁ, এটা নিয়ে শত বছর যাবত অনেক লেখালেখি হয়েছে, অনেক বিতর্ক হয়েছে। এখন এই লাইনটা পড়ার পরে যদি হাউএভার চোখে পড়ে, তাহলে আমাদের মাথায় কি আসে বলেন তো? এখানে আমরা যারা আছি আমরা চেষ্টা করি, এই লাইনটার পরে যদি হাউএভার আসে, তাহলে এইখানে যা কিছু বলছে ঠিক তার বিপরীত কোনো কিছু পাওয়ার কথা না। আপনারা কি আমার কথা শুনতেছেন? জি স্যার। জাস্ট ইমাজিন করেন আপনি একটা ইংরেজি বা বাংলায় পড়তেছেন, এটাকে বলা হয় ক্রিটিক্যাল রিডিং। এখন আপনি এই লাইনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কোনটা বলেন তো? এই লাইনটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটা, বা এটাতে কি বুঝাইছে এই লাইনটার মাধ্যমে? এই লাইনটার মাধ্যমে কি বুঝাইছে? আচ্ছা, আমি জাস্ট একটু সবার সাথে কোঅপারেট করার চেষ্টা করতেছি। এই লাইনটার মাধ্যমে কি বুঝাইছে এটা আমরা যদি জানতে পারি, হ্যাঁ, তাহলে আমাদের জন্য অ্যান্সার করা সহজ হবে। একটু যদি আপনারা ফোকাস করেন এখানে, তাহলে আমার কাছে মনে হয় ভালো হবে। দেখেন, দ্য ইভলিউশন অফ দ্য পিরামিড ফর্ম হ্যাজ বিন রিটেন এন্ড আর্গিউ অ্যাবাউট ফর সেঞ্চুরিজ। এই লাইনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা, রিটেন এন্ড আর্গিউ ফর সেঞ্চুরিজ। মানে এই পিরামিডের ফরমেশন নিয়ে অনেক আর্গুমেন্ট, বিতর্ক আছে, লেখালেখি আছে। এরপরে যদি বলে হাউএভার, তার মানে কি? তার মানে সামনে এমন কিছু পাইতে যেতেছে যেটা নিয়ে কোনো বিতর্ক নাই। হুম? আমরা কি বিষয়টা বুঝছি? সামনে আমরা এমন কিছু পাবো যেটা নিয়ে বিতর্ক নাই, সেটা কি? দেখেন, দেয়ার ইজ নো কোশ্চেন। এই যে তাহলে আমরা একটু করে বুঝছি যে এখন এমন কিছু আছে যেটা নিয়ে কোনো বিতর্ক নাই। সেটা কি? অ্যাজ ফার এজ ইট ইজ কনসার্ন, ইট বিগান উইথ ওয়ান মনুমেন্ট টু ওয়ান কিং ডিজাইনিং বাই দ্য ব্রিলিয়ান্ট আর্কিটেক্ট দ্য পিরামিড অফ ডোজার এর সাক্কা। মানে একজন কিং এর জন্য, একটা রাজার জন্য একটা মনুমেন্ট, ঠিক আছে? এই ব্যাপারটাতে কারো কোনো রকমের কোশ্চেন নাই। তার মানে এটা নিয়ে কোনো বিতর্ক নাই। আগের অনেকগুলো নিয়ে বিতর্ক আছে, ঠিক আছে? সো এই যে হাউএভার, এই হাউএভারটা আমাদেরকে ইন্ডিকেট করে যে এখন আমরা যা জানতে যাচ্ছি এটা হচ্ছে এটার বিপরীত। এটা যদি আমাদের এখানে
পজিটিভ কিছু হয়, মানে নেগেটিভ কোন একটা ইয়ে হয়, এটা নেগেটিভ, তাই না? যেখানে অনেক আর্গিউ আছে, এটা নেগেটিভ। তার মানে এই জায়গায় আমরা একটা পজিটিভ জিনিস পাবো, সেটা কি, যে কোনো কোশ্চেন নাই, নো কোশ্চেন। মানে কি, কোনো কোশ্চেন নাই, আর্গুমেন্ট নাই। নো কোশ্চেন মানে হচ্ছে নো আর্গুমেন্ট, তাই না? তো এটা যদি মাইনাস হয়, এটা তাহলে প্লাস হবে না? নো আর্গুমেন্ট মানে কোনো আর্গুমেন্ট নাই। আচ্ছা, তো এই যে কানেক্টরস গুলা, এটা সম্পর্কে যদি আপনার ভালো ধারণা থাকে, তখন আপনি ইংরেজি পর অর্থ বুঝতে পারবেন। বা ইংরেজি মানে বেসিক দুর্বল, বা ইংরেজি বুঝি না, পারি না, কেন পারি না, ঠিক আছে, রিয়েল লাইফ প্র্যাকটিস করতে গেলে কোথায় কোথায় ইস্যু হয়, সেই বিষয়গুলো আপনার জানা লাগবে না? আপনি আন্দারগুনি পড়লে তো কাজ হবে না, ইমপ্রুভ হবে না। ঠিক আছে, তো সেই জায়গা থেকে আমি মনে করি কানেক্টরস অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমার এখনো মনে আছে, আমি নিজে প্রস্তুতির সময় এই কানেক্টরস এর জন্য আমি কত বই ঘাটছি। এখনো মনে আছে, নীল খেতে আমি একদিন পুরা সন্ধ্যা শুধু খালি কানেক্টরস এর জন্য খালি গ্রামার, 8-10টা দোকানে শুধু গ্রামারের বই ঘাটতে 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 তারপরে একজনের বই কিনছি, ইংলিশ রাইটার, অক্সফোর্ড ইউনিভার্সিটি। তো এটা যখন আমি খুব ভালো করে বুঝছি কানেক্টরস এর রোল কি, তখন আমার কাছে ইংরেজি পড়ার অর্থ বুঝে অনেক সহজ হয়ে গেছে। ওকে, ফাইন। দেখেন এই জায়গায় বাট, এই বাটের সম্পর্কটা কি সেম, তাই না, হাউএভারের মতো, ঠিক আছে? আচ্ছা, এখন এই জিনিসটা কি একটু সলভ করা যাবে? আপনারা এখানে যারা আছেন দেখেন তো, অনেক সহজ। এখানে 1 নাম্বার শূন্যস্থানে কি বলবে দেখেন তো, ওয়াটার ইজ ফার্স্ট স্টোরড ইন আ হাই রিজার্ভার। ওয়াটার প্রথমে, এই যে স্টোর, তার মানে ফার্স্ট, এটা কি একটা এটা একটা সিকোয়েন্সিয়াল জিনিস। ফার্স্ট সিকোয়েন্স বুঝেছি, প্রথমে একটা হাই রিজার্ভার স্টোর করা হয়, এরপরে কি, দ্যাট ইট ফলোস ডাউন থ্রু এ ডেন্স। এখানে কি হইতে পারে 1 নম্বরে? কে বলতে পারবে? তার চিন্তা ইয়ে করুক, কি হইতে পারে পরেরটাতে? 1 নম্বরের শূন্যস্থান পূরণে কি হইতে পারে? এখানে আছে পানি প্রথমে একটা হাই রিজার্ভার, মানে ধরেন অনেক উঁচা একটা হচ্ছে, ধরেন কোন একটা কিছুতে জমা রাখা হয়, এরপরে কি করা হয়, ইট ফ্লোস ডাউন থ্রু এ ডেন্স। এই জায়গায় কি বসতে পারে? কারো মাথায় কিছু আসে? হুম, নেক্সট। চমৎকার, নেক্সট। এখানে মানে কি, প্রথমে আমরা পানি ধরে রাখলাম, তারপরে আমি কি করবো, পানি ছেড়ে দিব, তাই না? এরপরে কি দেখো, ড্যাশ দ্য ওয়াটার রিচ দ্য টারবাইন, ইট কজেস দ্য টারবাইন টু স্পিন হুইচ ইজ ডিরেক্টলি কানেক্টেড টু এ জেনারেটর। এখানে কি হবে, কি হইতে পারে এই জায়গায়? দেন হইতে পারে ভাইয়া। দেন। চিন্তা করো তো একটু। মনে করো তুমি বাংলায় বলতেছো, প্রথমে পানি রিজার্ভ করা হয়, তারপরে এই পানিটা ফ্লো ডাউন মানে ছেড়ে দেওয়া হয়, ঠিক আছে? এরপরে বলছে যে ওয়াটারটা যখন টারবাইনে পৌঁছায়, তখন কি হয়, টারবাইনের স্পিনটা ঘুরে আর এটা জেনারেটরের সাথে কানেক্টেড থাকে। আফটার দ্যাট। মানে ওয়াটার টারবাইনে যখন পৌঁছায়, যে বারবার বলতেছি যখন, তাহলে এখানে কি হবে, ওয়েন, তাই না? when the water reach the turbine it causes the turbine to spin। আচ্ছা, ক্লিয়ার এটা কেন when হইলো? জি। আচ্ছা, এরপরে হইলো dash as the turbine turns it convert mechanical energy কিসে? আচ্ছা, এখানে আমার কাছে মনে হয় দেন হইতে পারে। আচ্ছা, আমার মাথায় এরপরে এখানে as the turbine turns it converts mechanical energy into electrical, এখানে কি হতে পারে চিন্তা করো তো। তারপরে আমরা সবগুলোকে ফাইনাল করলাম, মানে ইয়া করলাম আর কি, এটা আমরা হয়নি রাখি, যখন পৌঁছায় টারবাইন তখনই স্পিন করে, ঠিক আছে, এটা রাইট। তারপরে এখানে কি হইতে পারে, 3 নাম্বারটা কি হইতে পারে?
কারো আইডিয়া কোনো কিছু সার্চ, চিন্তা? হুম, কোনো আইডিয়া? সার্চ। সার্চ। আচ্ছা, আমরা জাস্ট রাখলাম। হ্যাঁ, আমরা এটা ক্রিটিক্যালি পরে অ্যান্সার কারেক্ট করবো, সমস্যা নাই। আমরা বাংলা অর্থ ভেঙে ভেঙে বুঝে তারপরে হচ্ছে আমরা কারেক্ট করবো আর কি। তারপরে ড্যাশ দ্য ইলেকট্রিসিটি ইজ জেনারেটেড, ইট ইজ ট্রান্সমিটেড থ্রু পাওয়ার লাইনস। এটা কি হবে? কি হইতে পারে? when sir, when the electricity is generated, হয় না, যখন। আচ্ছা, এখানে বলছে, দেখেন এখানে বলছে এটা মেকানিক্যাল এনার্জিতে, ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। মেকানিক্যাল এনার্জি থেকে কোথায় কনভার্ট হয়? ইলেকট্রিক্যাল এনার্জি, তাই না? ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়, ঠিক আছে। এরপরে আছে কিছু একটা, দা ইলেকট্রিসিটি জেনারেটেড, তার মানে কনভার্ট হওয়ার পরেই তো ইলেকট্রিসিটি জেনারেট হয়, তাই না? এখানে আফটার ইট ইজ, ইলেকট্রিসিটি জেনারেট হওয়ার পরে এটা ট্রান্সফর্ম হয়ে পাওয়ার এনার্জি। এরপরে 5 নাম্বারটা কি দিতে পারে? ড্যাশ দ্য ইউজড ওয়াটার ইজ কালেক্টেড ইন আ লোয়ার রিজার্ভার। এই যে ইলেকট্রিসিটি হয়ে গেল, ট্রান্সমিটেড হয়ে পাইপে চলে গেল, মানে কি? জলবিদ্যুৎ উৎপন্ন হয়ে গেছে। এরপরে কি পানিটা বাকি থাকবে না? সে পানিটা কই হবে? কই যাবে? তাহলে এখানে হইতে পারে হচ্ছে ফাইনালি বা লাস্টলি। হ্যাঁ, ফাইনালি দ্য ইউজড ওয়াটার ইজ কালেক্টেড ইন আ লোয়ার রিজার্ভ। তারপরে কি? ড্যাশ ইলেকট্রিসিটি ট্রাভেলস টু হোম এন্ড বিজনেস ওয়্যার ইট ইজ ইউটিলাইজড। এরপরে কি দেখেন, মানে একদম সবার শেষে কি হয়? এই ইলেকট্রিসিটি হচ্ছে বাড়িতে এবং বিজনেস, যে সমস্ত ব্যবসা আছে সেখানে যায়, ওয়্যার ইট ইজ যেটাকে আমরা ইউটিলাইজ করি আর কি, ব্যবহার করি। এখানে কি হবে? ইভেনচুয়ালি, মানে সব শেষে, তাই না? আচ্ছা, এখন আমাদের বাকি থাকলো এটা, এটা তো হয়নি, হবে। এখানে কি হইতে পারে? এখানে প্রথমে আমি বললাম নেক্সট, এটা ফ্লো করে হচ্ছে প্যান স্ট্রোক দিয়ে, মানে এই যে এভাবে পরে যে যখন সে টারবাইনে পৌঁছায় তখন এটা স্পিন ঘুরে। তারপরে কি হয় সেই হিসেবে এখানে আমরা হচ্ছে সাবসিকুয়েন্টলি ইউজ করতে পারি। পরবর্তীতে এই টারবাইনটা ঘুরে তারপরে এটা মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। ওকে, আচ্ছা, এই যে আপনার হলো এই যে কানেক্টরস গুলো আমরা এখানে ব্যবহার করলাম, আমরা যদি একটু ভালো করে পড়ি তখন আমাদের জন্য এই কানেক্টরস গুলো ইউজ করা সহজ হবে। হ্যাঁ, মানে অ্যাপ্রোপ্রিয়েট কানেক্টরস ইউজ করা সহজ হবে, তখন আমার নাম্বার অনেক ভালো আসবে। আচ্ছা, এখন আমরা জানবো হচ্ছে প্রিপোজিশন, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেউ কি বলতে পারবে এখানে যারা আছে প্রিপোজিশন আসলে এক্স্যাক্টলি কিভাবে কাজে লাগে? কেউ বলতে পারবে প্রিপোজিশন আসলে কিভাবে কাজে লাগে? স্যার নাউন গুলোকে বর্ণনা দেওয়ার জন্য, সাপোজ উপরে আছে নাকি, মানে ডিরেকশন দেওয়ার জন্য। নাউনকে কি করার জন্য? ডিরেকশন দেওয়ার জন্য। আচ্ছা, ডিরেকশন দেওয়ার জন্য। ওকে, চমৎকার একটা বিষয়। আর দুটো ফ্রেজ বা ওয়ার্ডকে সেন্টেন্সকে কানেক্ট করার জন্য। ফ্রেজ বা ওয়ার্ডকে কানেক্ট করার জন্য। চমৎকার। আর কি হইতে পারে? প্রিপোজিশন হইলো পার্টস অফ স্পিচের মধ্যে সবচেয়ে ছোট আকৃতির শব্দ, কিন্তু এর ভূমিকা অনেক বড়। প্রিপোজিশন ছাড়া আমরা কিন্তু একটা অর্থবহ বাক্য পাইতাম না। মানে অর্থবহ বলতে যেটা বুঝাতে চাচ্ছি, অর্থবহ তো অসম্পূর্ণ না, মানে একটা, যেটাকে আমরা কি বলি আর কি, ভাব, যে বাক্যের ভাব মানে অর্থ সম্পূর্ণভাবে বোঝা যায়, এর জন্য প্রিপোজিশন ছাড়া এটা সম্ভব না। প্রিপোজিশন কি করে? দুইটা শব্দের মধ্যে কানেকশন তৈরি করে, দুইটা শব্দের অর্থের মধ্যে কানেকশন তৈরি করে প্রিপোজিশন। আপনি যদি প্রিপোজিশন সম্পর্কে ভালো করে জানেন, বুঝেন, ঠিক আছে, ম্যান্ডেটরি না যে আপনাকে প্রিপোজিশনের ব্যবহার শিখতে হবে। যদি আপনি প্রিপোজিশন সম্পর্কে ভালো করে বুঝেন, কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে আপনি চাঙ্কিং করতে পারবেন। চাঙ্কিং মানে হলো খুঁটি। আমরা যদি আরো ক্লিয়ার করে বলি, খুঁটি।
বিষয়টা বুঝতে পারছি? ইংরেজি এবং বাংলা বাক্যের মধ্যে একটা পার্থক্য আছে, সেই পার্থক্য হচ্ছে স্ট্রাকচারাল ডিফারেন্স। ইংরেজি বাক্য হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট স্ট্রাকচার ফলো করে, বাংলা বাক্য হচ্ছে সাবজেক্ট অবজেক্ট ভার্ব স্ট্রাকচার ফলো করে। এজন্য আমরা ইংরেজি পড়ে আমরা অর্থ ততটা না বুঝলেও আমরা কিন্তু হিন্দি ভাষা, ঠিক আছে, বা উর্দু আমরা শুনে অর্থ সহজে বুঝতে পারি। কেন? কারণ হিন্দি আর উর্দুর স্ট্রাকচারটা সেম। হিন্দি, বাংলা, উর্দু এখানকার স্ট্রাকচার সেম, বাক্যের স্ট্রাকচার সেম। প্রথমে সাবজেক্ট, তারপর অবজেক্ট, তারপরে ভার্ব। তো আমরা যখন হিন্দি শুনি আমরা খুব সহজে বুঝতে পারি। কেন? কারণ আমাদের ভাষার সাথে এদের স্ট্রাকচারের মিল আছে। কিন্তু আমরা ইংরেজি শুনে বুঝি না। কেন বুঝি না? কারণ স্ট্রাকচারের মিল নাই। সাবজেক্টের পরে ভার্ব আসে, এরপর অবজেক্ট আসে, তো বাংলা আমাদের ঘুরে বুঝতে হয়। তো এই যে ইংরেজি ভাষা বুঝা, এই বুঝার জন্য প্রিপোজিশন হচ্ছে খুঁটির মতো কাজ করে। খুঁটি, যে আপনি এক প্রিপোজিশন থেকে আরেক প্রিপোজিশন পর্যন্ত পড়ে দম নিবেন, থামবেন, আপনার ব্রেন ট্রান্সলেট করে অর্থ বুঝবে, তারপরে আরেক প্রিপোজিশন থেকে আরেক প্রিপোজিশন। এইভাবেই ইংরেজি পড়ে আমরা বাঙালিরা, যারা বাংলা ভাষায় কথা বলি, তারা ইংরেজির অর্থ বুঝি, যতক্ষণ না পর্যন্ত আমাদের ব্রেনের মধ্যে সাবকনশিয়াস মাইন্ডে একটা প্যাটার্ন তৈরি না হয় নেটিভ ইংরেজি স্পিকারদের মতো আর কি। ওকে, এই ক্ষেত্রে প্রিপোজিশন অনেক গুরুত্বপূর্ণ। এছাড়া প্রিপোজিশন জানা থাকলে কিছু প্রশ্নের উত্তর কারেক্ট করা সহজ, স্পেশালি গ্যাপ ফিলিং। ওকে, আর পাশাপাশি হলো স্পিকিং এবং রাইটিং এর মধ্যে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসিতে কিন্তু 25% মার্ক আছে। আপনি যদি প্রিপোজিশন ভুল করেন তো এখান থেকে মার্ক কাটা যাবে। আচ্ছা, এখন প্রশ্ন হলো ভাই, প্রিপোজিশন নিয়ে তো বাচ্চাকাল থেকে প্যারা খেয়ে এসেছি আমরা, কি বলে? আমরা তো 9-10 থেকে প্রিপোজিশন নিয়ে প্যারা খেয়ে আসতেছি না? হুম? একেবারে পিচ্চিকাল থেকে আমরা প্রিপোজিশন নিয়ে প্যারা খেয়ে আসতেছি। কেন? কারণ আমাদেরকে প্রিপোজিশন পড়ায়, রুলস পড়ায়, মনে থাকে না, রুলস দিয়ে প্রিপোজিশন আমরা ম্যানেজ করতে পারি, কারেক্ট করতে পারি না। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের বিশাল বড় লিস্ট করতে বলে। কিন্তু আমার কাছে যেটা মনে হইলো যে আমরা চাইলে প্রিপোজিশনটাকে আরো সহজে শিখতে পারি, সেটা আমি এখানে দেওয়ার চেষ্টা করছি। সেটা কি দেখেন, সহজেই এটা আমরা আলোচনা করে ফেলছি। জাস্ট আইএলটিএস এর জন্য আমাদের যতটুকু জানতে হবে এর বেশি না। যেমন দেখেন, কমন প্রিপোজিশন মানে প্রিপোজিশন অফ টাইম। আমরা যদি সময় বর্ণনা করতে যাই, তখন দুইটা শব্দের মধ্যে কানেকশন তৈরি করতে যে ধরনের প্রিপোজিশন ব্যবহার হয় সেগুলো একটু আমাদের জানা থাকা দরকার। যেমন ইন ব্যবহৃত হয় অন, এট, ডিউরিং, ফর, সিন্স, আনটিল, বাই। এই যে আপনার হলো 3, 3, 6, 7, 8, এই যে 8টা আপনার হলো যে প্রিপোজিশন আছে 8টা, এই 8টা প্রিপোজিশন বেশিরভাগ ক্ষেত্রেই টাইম বর্ণনা করতে ব্যবহৃত হয়, এর বেশি লাগে না। ইন, এটা একটু রিডিং করতে হবে, জাস্ট রিডিং করলে চলবে, এত ইয়ের কিছু নাই, মুখস্থ দরকার নাই। মাস, বছর, শতাব্দী, দীর্ঘ সময়কাল এবং দিনের কিছু অংশ জন্য ব্যবহৃত হয়। আই ইউজুয়ালি ওয়াক আপ আর্লি ইন দা মর্নিং, ঠিক আছে, এই যে দিনের কিছু অংশ, ইন দা মর্নিং। শি ওয়াজ বর্ন ইন, এটা হচ্ছে বছর 1995। তারপর অন আমরা ইউজ করি হচ্ছে দিন এবং তারিখের জন্য, দিন, তারিখ, এটা আমরা অন ইউজ করি। আই হ্যাভ আ মিটিং অন মানডে, মাই বার্থডে ইজ অন দ্য 5th of May। এট ইউজ করি আমরা সুনির্দিষ্ট কোনো সময়, কখনো কখনো ছুটির দিন ইউজ করি, যেমন মাই ক্লাস স্টার্ট এট 9 AM। ওকে, উই সেলিব্রেট ক্রিসমাস এট দ্য এন্ড অফ ডিসেম্বর। ডিউরিং ইউজ করি আমরা কখন, কোন একটা নির্দিষ্ট সময়, কোন একটা সময়সীমা ধরে, মানে ওয়ান কাইন্ড অফ একটা কন্টিনিউয়াস কোন একটা বিষয় যদি হয়, তখন মানে ডিউরিং ইউজ করি আর কি, সময়কাল বর্ণনা করতে, সময়সীমার মধ্যে, কোন একটা সময়সীমার মধ্যে যদি হয়, কন্টিনিউয়াস না, কোন একটা সময়সীমার মধ্যে, দুটো টাইম ফ্রেমের মধ্যে। আই স্টাডিড আ লট ডিউরিং দ্য হলিডেজ। হ্যাঁ, শি কল মি ডিউরিং দ্য মিটিং। আচ্ছা, ফর মানে হচ্ছে নির্দিষ্ট সময়কাল নির্দেশ করা যদি থাকে, একদম ডাইরেক্ট স্পেসিফাই করা থাকে। হ্যাঁ, আই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 5 years। আমরা যে সিন্স আর ফরের কিছু ব্যবহার জানি আর কি, এটা এখানে দেওয়া হয়েছে। এটা নিয়ে আমরা কথা বলবো না, আমরা জাস্ট হচ্ছে বলবো যে এই বিষয়গুলো শুধু রিডিং করে যাবে। আপনার হচ্ছে এটা আইএলটিএস অ্যান্টিবায়োটিক বইয়ের কত পৃষ্ঠা, একটু যদি আমি দেখি, এই যে এই বইটার প্রিপোজিশন হলো 92 পৃষ্ঠা থেকে আপনার 95 পৃষ্ঠায়, 3টা পৃষ্ঠা ডাইরেক্ট রিডিং করে একবার প্রস্তুত করে ফেলতে হবে। রিডিং পড়লে চলবে, তাহলে এর বেশি আর লাগবে না। ঠিক আছে, এগুলো নিয়ে আলোচনা করলাম, সামনে যাই। আমরা একটা এক্সারসাইজে যাব, দেখি এটা আমাদের হয় কিনা। এই যে আপনি যদি
রাইটিং স্পিকিং এ আপনারা যদি ওই যে প্রশ্নের উত্তর করতে চান তখন আপনার এই টাইপের প্রিপজিশন ইউজ করতে হবে। বলেন তো এখানে কি হবে? আই লিভ ড্যাশ এ স্মল টাউন ড্যাশ দ্য কোস্ট। এই জায়গায় কি হইতে পারে? কার কি আইডিয়াস? ইন লিভ ইন, তাই না? তারপরে এরপরে কি হবে? আই লিভ ইন এ স্মল টাউন, আমরা ছোট শহরে বসবাস করি, থাকি, ছোট শহরে থাকি। এই ছোট শহরটা কোথায়? অন দা কোস্ট, হ্যাঁ, কোস্ট, ছোট শহরটা অন কোথায়? দা কোস্ট, অন, অন মানে তো পোস্টের উপরে। কি হইতে পারে এই জায়গায়? পোস্টের কাছে। তাহলে এটা ইংলিশ কি হবে? নিয়ার দ্য কোস্ট। নেয়ার, নেয়ার দা কোস্ট। আচ্ছা, মাই হাউস ইজ ড্যাশ মেপল স্ট্রিট নেক্সট ড্যাশ দ্য কমিউনিটি সেন্টার। এখানে কি হবে বলেন? Next towards. টুয়ার্ডসটা তো আমরা যদি কোনো গতিশীল কিছু বোঝাই সেটা বুঝি যে তার দিকে যাচ্ছে বা কিছু একটা হইতেছে। আমার বাড়িটা তো স্থির, আমার বাড়িটা বলি না যে রাস্তার উপরে বা রাস্তার সাথে, এরকম কিছু হলে কি বসে? মাই হাউস ইজ কোথায়? ওই রাস্তার সাথে, এরকম বুঝে তখন ইউজ করে। নেক্সট এখানে কি হবে? beside, হুম, beside, কি হবে? টু, নেক্সট টু, নেক্সট টু দ্য কমিউনিটি সেন্টার, কমিউনিটি সেন্টারের পরে। আচ্ছা, হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু, এখানে কি হবে? এট দা উইকেন্ড, হুম, 3 তারিখের আগে কি হয়? On. অন। অন, অন, তারপরে এখানে কি হবে? আপনার অ্যান্সার দিতে গেলে কি আসবে? আপনি কি দিয়ে শুরু করবেন অ্যান্সার? আপনাকে প্রশ্ন করলো এক্সামিনার, হোয়াট ডু ইউজুয়ালি ডু অন দ্য উইকেন্ড, আপনি উত্তর কিভাবে করবেন? সহজ অ্যান্সার করার প্রসেস কি? এই অন দিয়ে তো শুরু করতে হবে, তাই না? হ্যাঁ, অন দ্য on. উইকেন্ড আই লাইক টু গো হাইকিং, এরপরে কি? ড্যাশ দ্য মাউন্টেন্স অর স্পেন্ড টাইম ড্যাশ মাই ফ্যামিলি। কি হবে? অন দা মাউন্টেন, মাউন্টেনের উপরে হাইকিং করি, এরকম হবে? জি স্যার। হাইকিংটা আমি কই করি? এখানে তো মাউন্টেন্স দেওয়া, ইন হবে, ইন হবে মাউন্টেন্স এর এরিয়ার মধ্যে। অর স্পেন্ড টাইম, আমরা কই টাইম পার করি আমি? উইথ মাই ফ্যামিলি। পরেরটা I usually take the bus but sometimes I walk if the weather is nice. The bus stop is just dash my house. এখানে কি হবে বলেন? হুম, এখানে কি হবে? Near. জাস্ট, হ্যাঁ, নিয়ার মানে আমার একদম বাসার কাছে। তারপরে and it takes about 20 minutes to get, কি হবে? টু, to the city center. আচ্ছা, প্রিপজিশনের বিষয়গুলো একটু ক্রিটিক্যাল, আপনাদের একটু ভালো করে চর্চা করতে হবে। হ্যাঁ, আমরা একটু সামনে আগে টেন্স, টেন্স নিয়ে আসলে খুব বেশি জানার কিছু নাই, আমরা এখানে জাস্ট কয়েকটা বিষয় জানবো। আমাদের 10 মিনিট টাইম লাগবে, আমাদের ক্লাসের 10 মিনিট টাইম আছে, আমরা জাস্ট কয়েকটা বিষয় জানবো। টেন্সের সরাসরি অ্যাপ্লিকেশন নাই, ডাইরেক্ট অ্যাপ্লিকেশন নাই, তবে হচ্ছে আপনার ওই যে স্পিকিং আর রাইটিং এর ক্ষেত্রে টেন্সটা কাজে লাগে। কারণ আপনি ভুল টেন্সে যদি বলে ফেলেন স্পিকিং এ অ্যান্সার, তাহলেও মার্ক কাটা যাবে। আবার রাইটিং টাস্ক 1 এর ক্ষেত্রে যদি আপনি টেন্স ভুল করেন 2 তে, তাহলেও মার্ক কাটা যাবে। হ্যাঁ, এটা রাইটিং এর জন্য ইম্পর্টেন্ট। আমাদের এখানে একটা বিষয় জানা লাগবে, সেটা হলো কি, টেন্সের একটা গ্রাফ আছে। হ্যাঁ, এই হলো টেন্সের গ্রাফ। আমি জানি না আপনি এরকম কোনো গ্রাফ জীবনে দেখছেন কিনা।
কেউ কি বলতে পারবেন এই মাঝখানের অংশটা দিয়ে কি বোঝায়? এটা কোন টেন্স? অতীত থেকে শুরু হয়েছে, বর্তমানে চলতেছে। এগুলা কোন টেন্স যেটা আগে শুরু হয়ে বর্তমানে চলতেছে? এটা তো বুঝলাম, অতীত। অতীত, তাই না? অতীত, এটা হলো বর্তমান, এটা হলো ভবিষ্যৎ, তাই না? এছাড়াও আরো কিছু ভেজাইল্লা টেন্স আছে না, যেটা আপনার অতীত আর বর্তমানের মাঝখানে পড়ছে, আর বর্তমান আর ভবিষ্যতের মাঝখানে পড়ছে না? এটা হলো আপনার পারফেক্ট টেন্স। এটা হবে আপনার ওই যে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, এটা হবে হচ্ছে আপনার ফিউচার পারফেক্ট। বুঝতে পারছি পারফেক্টের কাহিনী? আচ্ছা, তাহলে এখন আমাদের ভুলটা হয় কোন জায়গায়, গ্যাঞ্জামটা লাগে কোন জায়গায়, সেটা একটু আমরা যদি দেখতে চাই। দেখেন স্ট্রাকচার এখানে দেওয়া আছে, হ্যাঁ, এগুলো আমরা আলোচনা করব না, এগুলা রিডিং করে নিবেন। আমরা আলোচনা করবো হইলো গ্যাঞ্জাম কোন জায়গায় লাগে। আচ্ছা, এই যে গ্যাঞ্জাম এখানে লাগে। ভুল সাধারণত কোথায় হয়? প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট সিম্পল মানে পাস্ট ইনডিফিনিটের মধ্যে ভুল হয়, তাই না? অনেকে এই জায়গায় ভুল করে ফেলে, প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট ইনডিফিনিটের মধ্যে ভুল করে ফেলে, সিম্পলের মধ্যে ভুল করে, বুঝতে ভুল করে। হ্যাঁ, তাহলে আমাদের মাথায় রাখা লাগবে পারফেক্ট মানে হইলো শুরু হয়েছে কোন জায়গায়, শুরু হয়েছে অতীতে, একটা শেষ হলো বর্তমানে। পারফেক্ট মানে হচ্ছে এটা, শুরু অতীতে, শেষ হয়েছে বর্তমানে। আর পাস্ট যেটা, সেটা কিন্তু এই পর্যন্তই। পাস্ট হলো এরিয়া এইটা, অতীতে শুরু হয়ে অতীতেই শেষ। তো এই জায়গার মধ্যে ভুলটা হয়। আচ্ছা, আমরা যদি একটা এক্সাম্পল দেখি তাহলে আমাদের জন্য সহজ হবে। এখানে আমি এমন সুন্দর করে ব্যাখ্যা করছি, বলার দরকার পড়ে না, আমি একটু পড়ে শোনাই। দেখেন, বর্তমানে শুরু হয়ে ভবিষ্যতে শেষ হলে কি হবে ওইটা? ওটা আবার হবে যে প্রেজেন্ট ফিউচার পারফেক্ট। স্যার স্যার পাস্ট পারফেক্ট কি হবে? পাস্ট পারফেক্ট অতীতের শুরু, পাস্ট পারফেক্ট যেটা, জি স্যার। পাস্ট পারফেক্ট হবে হচ্ছে অতীতে দুইটা কাজ যদি হয়। আচ্ছা, এটা একটু আপনাদেরকে দেখাই দিই। আমরা যদি পাস্ট পারফেক্ট নিয়ে কথা বলি, পাস্ট পারফেক্ট, হ্যাঁ, তাহলে কি জানেন, পাস্ট পারফেক্ট হইতে হইলে দুইটা কাজ লাগবে। এই একটা কাজ, মনে করেন এই একটা কাজ আর এই একটা কাজ। পাস্ট পারফেক্ট দুইটা কাজ ছাড়া হবেই না। পারফেক্ট হইতে গেলে দুইটা জিনিস লাগবে, দুইটা বিষয় লাগবে, যে শুরু এবং শেষ, চলমান একটা টাইম। তো পাস্ট পারফেক্ট হবে কোন একটা কাজ এখানে শুরু হয়েছে, শুরু এই জায়গায় এসে শেষ হয়ে গেছে, আবার ও শুরু হয়েছে হয়তো একটা জায়গায় এসে শেষ হয়ে গেছে। মানে পাস্ট পারফেক্ট কখনোই বর্তমানের মধ্যে ঢুকবে না। আমরা এক্সাম্পল দিয়ে বুঝবো, হ্যাঁ, আমরা থিওরিটিক্যালি বুঝবো না, তাহলে প্যাচ লেগে যাবে। কারণ আমাদের সামনে আছে, এখানে সামনে আছে, প্যাচ লাগবে। আমরা একটু এখানে বুঝি। দেখেন, যেমন আপনি একটি কোম্পানিতে কোন একটি প্রজেক্ট নিয়ে কাজ করছেন, আপনাকে জিজ্ঞেস করলো কি অবস্থা তোমার প্রজেক্টে, আপনাকে কেউ জিজ্ঞেস করলো তোমার প্রজেক্টের কি অবস্থা, আপনি বললেন আই হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট। মানে কি? যদি আপনি এই কথাটা বলেন টেন্সের ভাষা, এটা মানে কি? পাস্ট ইনডিফিনিট। আপনি না, আই হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট। আপনাকে কেউ প্রশ্ন করলো যে হোয়াট অ্যাবাউট ইউর প্রজেক্ট, কেউ একটা প্রশ্ন করলো হোয়াট অ্যাবাউট ইউর প্রজেক্ট, আপনি বলেন আই হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট। মানে আপনি কাজটা অতীতের কোন একটা সময় শুরু করছেন, ঠিক আছে, করছেন, এটা ফিক্স কোনো টাইম না, কোনো সময় করছেন, আপনি করে আপনি বর্তমানে শেষ করছেন। মানে আপনি ধরেন এই, আমরা বলি না যে ভাত খাইছো, যদি আপনারা কেউ বলে, আপনারা কেউ যদি প্রশ্ন করে, আমার কথাটা মনোযোগ দিয়ে শোনেন, খুব সিম্পলি বলি। আমি প্রশ্ন করলাম যে সুরাইয়া ভাত খাইছো, সুরাইয়া যদি বলে যে এই তো খাইলাম বা খেয়েছি। এখন এখানে যদি এমন হয় যে সুরাইয়া ভাত খাওয়া শুরু করছে একটু আগে শেষ করছে, মানে জাস্ট শেষ করছে আর কি, তখন সে কি বলবে? আই হ্যাভ ইটেন মাই মেল, আই হ্যাভ ইটেন রাইস।
আর যদি এটা হইলে সেটা আমরা কি বলবো, এটাকে টেন্সের ভাষায় কি বলবে, পারফেক্ট। বুঝতে পারছি? আচ্ছা, এরপরে দেখেন, আর যদি আপনি বলেন আই কমপ্লিটেড দ্য প্রজেক্ট 2 days ago, আর যদি সুরাইয়া বলে যে আই আই এট রাইস 2 hours ago, 2 ঘন্টা আগে ভাত খাই ফেলাইছি, তখন সেটা পাস্ট টেন্স হবে। ঠিক আছে, আমরা কোন পার্থক্য নিয়ে কথা বলতেছি, পাস্ট প্রেজেন্ট পারফেক্ট আর হচ্ছে পাস্ট মানে পাস্ট টেন্স নিয়ে, পাস্ট ইনডিফিনিট নিয়ে আর কি পার্থক্য বলতেছি। যদি হ্যাঁ, আপনাকে এখানে জিজ্ঞেস, সময়টা যদি দেওয়া থাকে তাহলে পাস্ট পারফেক্ট, মানে রাইট, মানে অতীতে শুরু হয়ে অতীতেই শেষ হয়ে গেছে, মানে কাজটার জি। বর্তমানের মধ্যে ঢুকে নাই। বুঝতে পারছি? হ্যাঁ, অবশ্যই টাইমের তো উল্লেখ থাকতে হবে না, এখানে তো টাইমের উল্লেখ নাই, স্পেসিফিক টাইমের উল্লেখ নাই, এই জন্যই তো হচ্ছে এটা প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। ঠিক আছে, আই কমপ্লিটেড দ্য প্রজেক্ট 2 days, আমি 2 সপ্তাহ আগে শেষ করে ফেলছি। এটার অর্থ হইলো আপনি কাজটা শুরু করছেন অতীতে কোনো এক সময়, শেষ করছেন 2 সপ্তাহ আগে, মানে কি নির্দিষ্ট একটা সময়, বর্তমানের সাথে কোনো কানেকশন নাই। ঠিক আছে, দেখেন আমাদের অনুভূতি প্রকাশ করার যে সূক্ষ্ম পার্থক্য, এই পার্থক্যটা আলাদা করার জন্য আসলে পাস্ট পারফেক্ট টেন্সের আবিষ্কার হয়েছে। বিষয়টা বুঝছেন কি বলছি? অনুভূতি প্রকাশ করার যে সূক্ষ্ম পার্থক্যটা, এই যে আমরা যে একটা ধরেন একটা কিছু প্রকাশ করি, সূক্ষ্ম পার্থক্য আছে না, তো এই জন্য আসলে পারফেক্ট টেন্সের আবিষ্কারটা হয়েছে, এটা আমার ব্যক্তিগত মতামত। আচ্ছা দেখেন, প্রেজেন্ট পারফেক্ট সিম্পল টেন্স, আই হ্যাজ লার্ন হাউ টু প্লে দ্য গিটার। হ্যাঁ, এখন তার মধ্যে তখনও স্কিলটা আছে, কিন্তু আমরা জানি না সে কখন এটা অর্জন করছে, মানে সে গিটার বাজানো শিখছে, আই হ্যাভ লার্ন হাউ টু প্লে দ্য গিটার, কিন্তু সে কখন শিখছে এটা বলা নাই। এটা কি হবে, প্রেজেন্ট পারফেক্ট সিম্পল, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আর যদি বলে শি লার্ন হাউ টু প্লে গিটার হোয়েন শি ওয়াজ আ চাইল্ড, নির্দিষ্ট করে বলা আছে সে কখন গিটার বাজানো শিখছে, যেহেতু অতীতে, তার মানে হলো এটা হচ্ছে আপনার পাস্ট সিম্পল। ওকে, এই যে এক্সাম্পল গুলো পড়লে বুঝবেন। আর একটা উদাহরণ দেই, দেখেন, আই হ্যাভ রিড হিমু, মানে কি আমি হিমু পড়ছি। এখন আপনি কখন পড়া শুরু করছেন, কখন শেষ করছেন, কিছু আছে, কিছু বলা আছে নাই। যদি বলেন যে আই রিড হিমু লাস্ট উইক, আমি গত সপ্তাহে হিমু পড়ে ফেলেছি, এই লাস্ট উইক ওয়ার্ডটা ইউজ করার কারণে আপনার এই এটা বোঝাও যাচ্ছে গত সপ্তাহ, মানে অতীতকে ইন্ডিকেট করে, নির্দিষ্ট টাইম বলা আছে। ওকে, তার মানে আমরা যখন পাস্ট সিম্পল ইউজ করব তখন আমরা একটা নির্দিষ্ট টাইম পাবো, নির্দিষ্ট একটা টাইম আমরা পাবো, এবং সেটা আমাদেরকে দিতে হবে যদি আমরা পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট আমরা ইউজ করি বা এক্সপ্রেস করতে চাই। আর আমরা যদি প্রেজেন্ট পারফেক্ট হয়ে যায় তখন সেখানে কোনো স্পেসিফিক টাইম আমরা এভাবে পাবো না, প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা, এরপরে প্রবলেম হয় হচ্ছে আপনার, যদি আমরা ওই যে পারফেক্ট নিয়ে প্রবলেম ফেস করি তখন কি হবে, দেখেন, অতীতের ঘটা একাধিক কাজ যা একটির সাথে আরেকটি সম্পৃক্ত, এমন ক্ষেত্রে শুধু পাস্ট সিম্পল ব্যবহার করে ফেলে, কিন্তু এটাতে পাস্ট পারফেক্ট আসে। যেই কাজটা সবার আগে হয় সেটা হচ্ছে পারফেক্ট। মানে একজন প্রশ্ন করছে না যে পাস্ট পারফেক্ট হলে কি হবে, যেই কাজটা, ওই যে একটু আগে আমরা এখানে দিচ্ছিলাম, এই যে দুইটা কাজ একটার সাথে একটা কানেক্টেড, ওই যে ডাক্তার আসার পর রোগী মরে গেল, হ্যাঁ, বা ডাক্তার আসার আগে রোগী মারা গেল, তো যেই কাজটা সবার আগে হবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, সেটা হচ্ছে পারফেক্ট, আর যেটা পরে হবে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। শুধু মাথা রাখা লাগবে এটা আর কি, তাহলে হবে। এটা একটু রিডিং করে নিলে বুঝবেন। আমরা সরাসরি আইএলস এর কোশ্চেনে যাব। হ্যাঁ, আইএলস এর কোশ্চেনে যেটা কাজে লাগে। আচ্ছা, এরপর হচ্ছে নিয়ার ফিউচার আর ফিউচার সিম্পলের মধ্যে কনফিউশন হয়, এটা একটু পড়ে নিলে হবে, খুব বেশি ইয়া না। আমরা একটু ইসে যাবো, আইএলস এর প্যাটার্নে যাবো আর কি। পজিটিভ ভার্ব মাঝে মাঝে কাজে লাগে। দেখেন এইখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এটার সাথে কোনো কোনো প্রশ্ন মিল পান? এটা কি টাইপের প্রশ্ন, কে বলতে পারবে? এটা কি টাইপের প্রশ্ন? এনিওয়ান? এটা কি টাইপের প্রশ্ন? এটা রাইটিং টাস্ক 1। writing task 1. The table below shows the projected population growth in 3 cities. এই জায়গায় তার মানে 2020 দেওয়া, এটা কি এটা কি পারফেক্ট, মানে পাস্ট অতীত না, মানে পাস্ট টেন্স না?
তার মানে এটা বর্ণনা করতে গেলে কোন টেন্স লাগবে? Past tense, ফার্স্ট। আর এটা বর্ণনা করতে গেলে future, কোনটা লাগবে? বলেন কোনটা লাগবে? future, ফিউচার, তাই না? এখন চলেন তাহলে আমরা শুরু করি। দেখেন এইখানে বলছে দ্য টেবিল প্রেজেন্টস, এটা সবসময় আপনার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, এটা নিয়ে কোনো কথা নেই। ইন 2020 দ্য পপুলেশন অফ সিটি এ ওয়াজ, এখানে আমরা ওয়াজ কেন দিলাম? ওয়াজ কেন দিলাম আমরা এই জায়গায়? past এ বর্ণনা স্যার। কেন দিলাম ওয়াজ? কারণ হচ্ছে এই যে 2020 এটা পাস্ট, অ্যারাউন্ড 1 মিলিয়ন, দিস নাম্বার dash increase steadily over the next decades, reaching approximately 1.5 million in 2030. এই জায়গায় কি হবে বলেন তো? এখানে কি হবে? Increased, 2023 সালে এটা কি হবে? এখানে এখানে ইয়াটা কি হবে আর কি, মানে সঠিক টেন্সটা কি হবে, মানে শূন্যস্থানে কি বসবে? Has আপনারা কি increased. ফিউচার টেন্স না, 2030 এর কথা বলতেছে, তাহলে এখানে কি বসবে? শুধু কি ইনক্রিজ হবে? ইনক্রিজ হলে কি এটা ঠিক? was increasingly, ওয়াজ হলে তো ভাই পিছনে, will এখানে increasingly, উইল হবে, উইল। এখন পড়েন, দিস নাম্বার উইল ইনক্রিজ স্টেডিলি। স্টেডিলি মানে কি? ধারাবাহিকভাবে, ওভার দ্য নেক্সট ডিকেডস, পরবর্তী শতাব্দী পর্যন্ত, রিচিং কততে পৌঁছাবে? 1.5 মিলিয়ন 2030 সালের মধ্যে। সিমিলারলি সিটি বি, এই যে সিটি বি হ্যাড আপ, এই যে হ্যাড আমি কেন দিলাম? past, কারণ আমি 2020 সালের কথা বলতেছি, এই জন্য আমরা হ্যাড দিছি। এরপরে দেখেন, ড্যাশ সি আ সিগনিফিকেন্ট রাইজ with projections indicating that a dash surpass the 1.2 million mark by 2030. এখানে কি হবে এই জায়গায়? সিটি বি তো 2030 সালে 1.5 মিলিয়ন 1.2 মিলিয়নে পৌঁছাবে না জনসংখ্যা। তাহলে এখন এই লাইনটাতে যদি আপনি রাইটিং টাস্ক 1 লেখেন, উত্তর করতে গেলে এটা তো লিখতে হবে, তাই না? আপনি বললেন সিমিলারলি সিটি বি যার আছে, যার ছিল 2020 সালে 80 লাখ, সরি 8 লাখ পপুলেশন। এরপরে এখানে কি হবে বুঝতে পারতেছেন না? এখানে উইল হবে, উইল সি, মানে উইল সি মানে কি? সিটি বি এই জিনিসটার সাবজেক্টটাকে উচ্চ রাখা হয়েছে ভাই, ইয়া দিয়া। সিটি বি উইল সি আ সিগনিফিকেন্ট রাইজ উইথ প্রজেকশনস ইন্ডিকেটিং দ্যাট ইট হ্যাশ, এখানে কি হবে 3 নাম্বারটা? এটাও উইল হবে, ইট উইল সারপাস দ্য 1.2 মিলিয়ন মার্ক বাই 2030। কারণ কি? আমরা অতীত নিয়ে কথা বলতেছি। দেখেন সিটি সি অন দ্য আদার হ্যান্ড, হ্যাডা, এই যে হ্যাড কেন দিলাম হ্যাড? কারণ হইলো আমরা 2020 নিয়ে কথা বলতেছি। হাউএভার ইট ড্যাশ গ্রো, এখানে কি হবে? একই কথা, ইট উইল গ্রো র্যাপিডলি অ্যান্ড ড্যাশ ক্লোজ টু 1 মিলিয়ন বাই 2030। মানে will be, তাহলে এখানে কি হবে? এখানে will, and will be, তাই না? will be and be দেওয়া আছে ক্লোজ টু। This rapid growth in CTC suggests that it has become, এখানে কি হবে উত্তর? 6 নাম্বারটা had, it will become one of the fastest growing urban areas in the region. It will, তবে will by 2025 25 CTA, আচ্ছা এখানে 25টা তো দেওয়া নাই, দিলে ভালো হইতো, বাকি আমরা একটু পর্যন্ত হলে চলবে, হ্যাঁ এটা আমাদের দরকার না। তার মানে আমরা কি বুঝতে পারতেছি যে টেন্সটা কিভাবে কাজে লাগে আইএলটিএস পরীক্ষায়? আমরা কি ক্লিয়ার কিনা? yes sir, সবাই ক্লিয়ার টেন্সটা কিভাবে কাজে লাগে? জি ভাইয়া। আচ্ছা ওকে,
এই হলো আজকে আমাদের সেশন, এর বেশি আর আজকে আমরা যাচ্ছি না। বলো তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা আজকে ক্লাসের উপরে? কোনো কোশ্চেন বা ক্লাস বুঝছো কিনা বা কোথাও বুঝো নাই কিনা? সবাই কি ক্লিয়ার? আমাদের কি একটা ধারণা আসছে আইএলটিএস পরীক্ষায় কানেক্টরস, প্রিপজিশন আর টেন্স কিভাবে কাজে লাগে? জি ভাইয়া। জি স্যার। আমরা কি বুঝতে পারছি যে আইএলটিএস প্রস্তুতি নিতে গেলে আমাদের কি কি গ্রামারটা কিভাবে পড়তে হবে, এটা কি আমরা বুঝতে পারছি কিনা? আমার লক্ষ্যই হচ্ছে এইটা, যে আমি আপনাদেরকে বুঝাই যে দেখেন বাংলাদেশে মানে আইএলটিএস এর গ্রামারের উপরে আসলে স্পেসিফিক বই নাই, আর থাকলেও বাংলা ভাষায় বই নাই। এখন লেখছে কিনা কেউ জানি না, আমি সর্বশেষ চেক করছি নাই। আর বইগুলা যেগুলো আছে, আমি কিছু বই টই পাইছি, ওগুলোর মধ্যে আইএলটিএস এর কোশ্চেন সলভ করার জন্য বা অ্যান্সার করার জন্য ডিরেক্টলি টু দা পয়েন্টে কাজে লাগে এমন বিষয় নাই। আমাদের অ্যাপস তো আছে, প্লে স্টোরে আপলোডের বিষয়টা আসলে এই যে আপলোডের বিষয়টাতে একটু ইস্যু হয়েছে আর কি। আমরা চাইলে ইউজ করতে পারবো, এই যে এপিকে ভার্সন আমরা ইউজ করতে পারবো, ওটাতে অ্যাপের সবকিছু আছে পুরো অ্যাপের মতোই, কিন্তু এপিকে ভার্সন আর কি। মানে প্লে স্টোরে হচ্ছে একটা মধ্যে যে কেউ ডাউনলোড করে নিতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা চেষ্টা করব, আশা করি যে এখানে অনেকের কাছে এই বইটা আছে, এই বইয়ের মধ্যে প্র্যাকটিস গুলা দেওয়া আছে, অথবা যদি আপনার কাছে কোনো বই থাকে আপনি চেষ্টা করেন আইএলটিএস এর স্টাইলে প্র্যাকটিস করতে। হ্যাঁ, তখন আপনি অল্প সময় আপনি কিন্তু আইএলটিএস এর জন্য প্রস্তুতি নিতে পারবেন, আপনার প্রিপারেশন হয়ে যাবে, আন্দারবন্দি এত গ্রামার করে টাইম নষ্ট করতে হবে। ঠিক আছে, তো আশা করি ক্লাসটা আপনাদের কাছে ভালো লাগছে। আমি আপনাদের কাছে ক্লাসে ফিডব্যাক চাইবো, ফিডব্যাক অনেক ইম্পর্টেন্ট, এটা আমার রিকগনাইজেশন। ঠিক আছে, তো সবাইকে রিকোয়েস্ট করব ফিডব্যাক চেয়ে পোস্ট করলে, যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, আরো কিছু কিছু চাওয়ার থাকে, তাহলে ফিডব্যাক পোস্টের মধ্যে কমেন্ট করার জন্য, কেমন? আর ক্লাসের রেকর্ড ইনশাআল্লাহ 1-2 ঘন্টার মধ্যে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, কালকে আমাদের ক্লাস হবে ইনশাআল্লাহ। কালকে কালকে আমাদের ক্লাস হবে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস। কালকে ক্লাস মিস করলে কিন্তু অনেক লস হয়ে যাবে। কালকে ক্লাস হচ্ছে সেন্টেন্সের উপরে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস সেন্টেন্স। বাক্য পড়ে কিভাবে অর্থ বুঝবেন এই ব্যাপারটাতে ইনশাআল্লাহ আগামী কালকে ক্লাসের মধ্যে আমরা বিস্তারিত আলোচনা করবো আর কি। বাক্য পড়ে কিভাবে অর্থ বুঝতে হয়, এবং আমরা কেমব্রিজের এই বইয়ে, আমি একটু যদি দেখাই, দেখা যেতেছে কিনা, ভেঙে ভেঙে কিভাবে কেমব্রিজের প্যাসেজ গুলো আছে না রিডিং এর, সেই প্যাসেজ গুলা কিভাবে অর্থ করতে হয়, এটা আমরা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মেইন স্কিল আর কি, যেটা যেটা ছাড়া আপনি আইএলটিএস ইয়ে করতে পারবেন না। ওকে, তো এই হইলো ওভারঅল আমাদের সেশন। কালকে আমাদের হচ্ছে সেন্টেন্সের উপরে হবে, এর পরের দিন হবে ভোকাবুলারির উপরে, তারপরের দিন রাইটিং, তারপরের দিন হলো অ্যান্টিবায়োটিক প্র্যাকটিসেস, এর উপরে আমরা 6টা ক্লাস নিব টানা। এবং ইনশাল্লাহ আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে এই 6টা ক্লাসে আমরা যা পড়াবো, এর বাইরে আইএলটিএস এর প্রি প্রিপারেশনের জন্য আপনার কিচ্ছু লাগবে না। আপনাকে ফ্রি হ্যান্ড রাইটিং এর কোর্স করতে হবে না, ভোকাবুলারি কোর্স করতে হবে না, বেসিক গ্রামার, অ্যাডভান্স গ্রামারের কোর্স করতে হবে না, তারপরে হলো স্পোকেন ফোনেটিক্স কোর্স করতে হবে না। একটু পড়লেই আইএলটিএস এ 6.5 থেকে 8 পাওয়া মতো প্রস্তুতি, মানে 8 পাওয়ার জন্য যতটুকু গ্রামার লাগে, জানা লাগে, সেটা ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। ক্লাসের রেকর্ড আপলোড করে দেওয়া হবে এবং আপনাদেরকে ফিডব্যাক চেক পোস্ট করা হবে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো কাইন্ডলি আপনারা এনাফ ফিডব্যাক দিবেন, আপনাদের ক্লাসে কি শিখলেন, কোন জিনিসটা ভালো লাগছে, কোন জিনিসটা খারাপ লাগছে, কোথাও ইমপ্রুভ করতে হবে, এটা আমার জন্য ভালো হয়। ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ। তাহলে আমরা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।